আপনারা লক্ষ্য করেছেন দুই একদিন বাদে বাদেই শেখ হাসিনা অনলাইনে এসে বিশাল হম্বিতম্বি এবং হ্যান পারেঙ্গা ত্যান পারেঙ্গা এ করব সে করব এই জাতীয় একটি অডিও ক্লিপ ছেড়ে দিচ্ছে এবং তিনি ভয়ভীতি প্রদর্শনের একটা চেষ্টা করছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কেন তিনি বারবার এরকম ভয়ভীতি দেখাচ্ছেন এবং হম্বিতম্বি করছেন? আমি ছোট্ট একটি গল্পের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কেন তিনি কোন খুঁটির জোরে এবং কোন শক্তি বলে তিনি এই ধরনের হম্বিতম্বি বারবার করছেন। ছোটবেলায় আমরা কয়েকজন বন্ধু মিলে স্কুলে যেতাম এবং আমরা যে পথ দিয়ে স্কুলে যেতাম সেই স্কুলে যাওয়ার পথে আমাদের আর একটা বন্ধু ছিল। এই বন্ধুটার স্বভাব ছিল একটু চুরি করার স্বভাব ছিল। সে সুযোগ পেলেই তার এই চুরি বিদ্যাটা কাজে লাগাতো, যার কাছে যা পেত যখন যেখানে যেটুকু, কারো হয়তো পয়সা, কারো ঘরের একটু সামান্য খেলনা বা একটু তার কাছে পছন্দ হয়েছে এরকম কোন জিনিস সে না বলে, অর্থাৎ চুরি করার তার ভীষণ একটা অভ্যাস ছিল। তো মাঝে মাঝেই সে আমাদের এখানে আসতো, আমাদের এই আমরা যে পাড়ায় বসবাস করতাম এই পাড়ায় আসতো। এসে মাঝে মাঝেই দেখতাম সে যখন চলে যেত তখন হয় আমরা কারোর কলম খুঁজে পেতাম না, হয়তো বা কারো পয়সা খুঁজে পেতাম না, এরকম আর টিফিনের টাকা আর কি, এগুলো আমরা জমিয়ে জমিয়ে রাখতাম, এগুলো খুঁজে পেতাম না। তো আমাদের ভিতরে একটা সন্দেহ হলো যে এরকম কেন হচ্ছে। এবং মজার ব্যাপার হচ্ছে সে যখনই আসছে যাওয়ার পরে আমরা আর এটি খুঁজে পাচ্ছি না, এর কারণটা কি? তো একদিন আমরা কয়েক বন্ধু মিলে একটু টকে টকেই থাকলাম যে দেখি কি হয়। তো দেখলাম যে এক পর্যায়ে সেই বন্ধুই, ছোটবেলার কথা আসলে, সেই বন্ধুই আসলে কাজটি করছে এবং তিনি সেটি পকেটজাত করে তার বাড়িতে চলে যাবার একটি পরিকল্পনা করছে। তো আমরা সেদিন ধরে তাকে বেশ কয়েকটা চর থাপ্পড় দিয়েছিলাম আর কি, ওই ছোটবেলার কথা আর কি, চর থাপ্পড় দিয়েছিলাম। এই চর থাপ্পড় খেয়ে সে রাগে দুঃখে ক্ষোভে অভিমানে আমাদেরকে এই বলে হুমকি দিলেন যে আমাদের বাড়ির পাশ দিয়ে স্কুলে যাবি না নে, তখন তোদের মজা দেখাবো নে। তো এই বলে সে চলে গেল। আসলে তার বাড়ির পাশ দিয়েই আমরা স্কুলে যেতাম। তো তার এই যে হম্বিতম্বি, এখন আমরা যে কয়জন তাকে ধরলাম, ধরে চর থাপ্পড় দিলাম, আমরা তো একটু ভয় পেয়ে গেলাম যে ও তো ওর বাড়ির পাশ দিয়ে যেহেতু যেতে হয় সেহেতু ও তো এরকম একটা দুর্ঘটনা ঘটাতে পারে, মারতে পারে, তো কি করা যায়? তখন আমার সমস্ত বন্ধু মিলে আমরা কয়েকজন, বেশ 4-5 জন মিলে সিদ্ধান্ত নিলাম যে তাহলে আমরা আগামীকাল থেকে একত্রে স্কুলে যাব, একসাথে সবাই দল বেঁধে স্কুলে যাব। তার আগে কিন্তু আমরা দল বেঁধে স্কুলে যেতাম না, যার যার মতো সেই চলে যেতাম। তো এরপর থেকে আমরা দল বেঁধে স্কুলে যাওয়া শুরু করলাম এবং এই যে দল বেঁধে স্কুলে যাওয়া শুরু করলাম, এই 5 জনকে একত্রে দেখে তার ভিতরে এমন ভয় ঢুকলো এবং তারপর থেকে সে কোনোদিন, বন্ধুটা আর কোনোদিন আমাদের সাথে মেশে নাই এবং আমাদের সামনেও সে আর কোনোদিন পড়ে নাই। কিন্তু দূর থেকে সে অন্যান্য বন্ধুদেরকে বলে বেড়াতো যে ওদেরকে এই করব সেই করব, আজ বিকেলে মারবো, কাল সকালে যখন ওই পথ দিয়ে যাবে তখন মারবো, এই জাতীয় কথা আর কি। শেখ হাসিনার মস্তিষ্কের ভিতরে এরকম একটি সিনড্রোম বাসা বেঁধেছে। কারণ তিনি যখন এদেশ থেকে পালিয়ে চলে গেছেন এবং চলে যাওয়ার পরে তার নেতাকর্মীদেরকে যখন কয়েকবার করে মাঠে নামানোর চেষ্টা করেছেন, তার নেতাকর্মীরা যখন মাঠে নামতে ব্যর্থ হয়েছে এবং মাঠে নামার সাথে সাথেই বিপ্লবীদেরকে, যাদের সম্পদ চুরি করেছে, যাদের অর্থ লুটপাট করেছে, যাদেরকে হত্যা করেছে, যাদেরকে পঙ্গু করেছে, তারা এমনভাবে সংঘবদ্ধ হয়েছে এবং সংঘবদ্ধ হয়ে তার নেতাকর্মীদেরকে এমনভাবে প্রতিরোধ করেছে এবং তাদের রাস্তায় ব্যারিকেড তৈরি করেছে। এটি দেখে শেখ হাসিনা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে তার রাজনীতির ভবিষ্যৎ কি। যার কারণেই আপনারা লক্ষ্য করেছেন গত সর্বশেষ তার যে অডিও কলটি, সেই অডিও কলটি, আমি তার অডিও কল এখানে দিচ্ছি না কারণ এরকম জঘন্য মানুষের এরকম একটি সাইকোপ্যাথের অডিও কল আমি আপনাদেরকে শোনাতে চাই না। আপনারা যারা শুনেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন। সে তার অডিও কলে সম্ভবত ঝালকাঠির দিকের একজন নেতাকে, নেতা যখন বলছে আমরা প্রায় 5 লক্ষ লোক জড়ো করব, তখন তাকে ভৎসনা করে বলছেন যে খালি মুখে বলার কাজ না, তোমরা তো খালি মুখে বলো এ করব সে করব, অথচ আওয়ামী লীগের পার্টি অফিসটা এখন পর্যন্ত তোমরা উদ্ধার করতে পারলে না। এটি নিরেট বাস্তবতা। এই বাস্তবতার উপরে দাঁড়িয়ে শেখ হাসিনা এটি আগেই বুঝতে পেরেছিল, মাঝখানে তার নেতাকর্মীদেরকে একটু চাঙ্গা রাখার জন্য এবং পরীক্ষা করার জন্য সে হয়তো এইভাবে যে তোমরা অমুকের বাসা বাড়ি ভাঙো, ইউনুসকে দেখে ছাড়বো,
ছাত্র ওদেরকে দেখে ছাড়বো, আমার আল্লাহ আবার ক্ষমতায় আনবে, আল্লাহ যেহেতু আমার বাঁচিয়ে রেখেছে, মানে আল্লাহর যত দোহাই, আল্লাহর বসে শুয়ে আর কাম নাই, এর মতো একটা খুনিকে, এর মতো একটা সাইকোপ্যাথকে, এর মতো একটা ডাইনি ড্রাকুলারকে আল্লাহ আবার ক্ষমতায় নিয়ে এসে বসিয়ে দেবে। তুমি কি করেছো সেটি কি এদেশের মানুষ জানে না? আল্লাহ জানে না? তোমাকে আবার আল্লাহ ওই ক্ষমতায় নিয়ে এসে বসিয়ে দেবে। যাই হোক, সে বুঝতে পেরেছে তার রাজনৈতিক ভবিষ্যৎ কি, তার রাজনীতির গতিপথ কোন দিকে বেঁকে গেছে, এটি তিনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যার কারণে, এই বুঝতে পারার কারণেই এখন তিনি ওই আমার সেই বন্ধুর মতো, যে আমি আবার ক্ষমতায় আসলে দেখে ছাড়বো, অমককে সেটা করব, তমককে কান ধরে উঠবোস করাবো, অমককে সরাসরি হত্যা করব, এই জাতীয় কথা তিনি বলে বেড়াচ্ছেন। এই জাতীয় কথা মানুষ তখনই বলে যখন তার ভিতরটা অন্তঃসার শূন্য হয়ে যায় এবং তার আর কোনো ক্ষমতা থাকে না। তিনি যখন দেখেন তার ভবিষ্যৎ পুরা অন্ধকার, তার সামনে আর কোনো পথ খোলা নাই, রাস্তা খোলা নাই, কার জন্য তিনি রেখে ঝুঁকে কথা বলবেন? তার সমস্ত সম্ভাবনা যখন একেবারে নিবু নিবু প্রদীপের মতো নিভে গেছে, তখন তিনি ওই ভারতের মাটিতে বসে একের পর এক এরকম হুমকি ধামকি, নেতাকর্মীদের চাঙ্গা রাখার যত ধরনের কলা কৌশল তিনি সেটি করে যাচ্ছেন। আমরাও তার অপেক্ষায় আছি, তিনি আসুন বাংলাদেশের মাটিতে, কারণ তার সাথে অনেক হিসাব বাকি। তিনি 2000 ছাত্রকে হত্যা করেছেন, 40,000 ছাত্র জনতা, নিরীহ জনগণকে তিনি চির জনমের মতো পঙ্গুত্ব বরণ করিয়ে দিয়েছেন। কারো হাত হারা হয়ে গেছে, কারো পা উড়ে চলে গেছে, কারোর চোখ উঠে চলে গেছে, কারোর সোয়ালের এই পাশ দিয়ে গুলি লেগে এই পাশ দিয়ে বেরিয়ে গেছে, তার মুষ্ঠ পর্যন্ত কিছু নাই, কারো বুকের এই পাশ দিয়ে গুলি লেগে ওই পথ দিয়ে বেরিয়ে গেছে, কারো তলপেটের ভিতর দিয়ে তার নারী ভুড়ি ছিঁড়ে পুড়ে বের করে নিয়ে ওই পথ দিয়ে গুলি বের হয়ে গেছে। তারা হসপিটালের বিছানায় আজও কাতরাচ্ছে। তার সাথে তো অনেক হিসাব নিকাশ বাকি। এই হিসাব নিকাশগুলো তিনি আসলে আমরা তার সাথে চুকিয়ে নেব। আমরা চাই তিনি আসুন, আমরা তার অপেক্ষায় থাকলাম।